হ্যাঁ, যেটা বলছিলাম যে নাম্বার সিস্টেম আমরা আগে যে দুটো ক্লাস করেছি খুব একটা ভালো কোয়ালিটি না, মানে সাউন্ড কোয়ালিটি বলো বা পিকচার কোয়ালিটি খুব একটা ভালো না। স্ক্রিনের মধ্যে অনেক নোংরা জিনিস উঠেছিল, যেটা কিনা স্ক্রিনটাকে হেজি করে দিয়েছিল। তো এখন আমি এই যে জিনিসটা বলবো এটাতে পুরো নাম্বার সিস্টেমের যে দুটো ক্লাস ওটা রিভিশন হয়ে যাবে। এবং মাথার মধ্যে সাজাও যে নাম্বার সিস্টেম যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তো আমি যেন এইভাবে বলে দিতে পারি। আর এখান থেকে প্রচুর কোশ্চেন এক্সামে আসে, এটাকে বেসিক বলে। তো সেই জিনিসগুলো আমি এখন বলছি, একটু খেয়াল করো সবাই। তো যেখানে আমি বলেছিলাম কি না যে নাম্বার সিস্টেম আমি যখন পড়বো, নাম্বার সিস্টেম যখন আমি পড়বো সবার প্রথম আমার মাথায় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এরকম একটা লাইন। ঠিক এরকম একটা লাইন আমার মাথায় আসবে। এই লাইনে আমি সবার আগে এখানে জিরো লিখব, এদিকে এক, দুই, এখানে তিন, চার, এরম করতে করতে বাড়তে বাড়তে এটা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। অর্থাৎ কত দূর আছে না আছে আমি জানিই না। -1, -2 একই রকমভাবে এদিকে বাড়বে, তিন, চার, পাঁচ, এরকমভাবে মাইনাসের দিকে এগোতে এগোতে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এই হচ্ছে আমার কাছে বেসিক্যালি একটা নাম্বার লাইন। মানে জগতের যত সংখ্যা আছে সবাই এই লাইনের মধ্যেই পড়ে যায়, তাই তো? এখন কথা হলো, এই লাইনের বাইরে কি কোনো নাম্বার থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। তাহলে এই লাইনের বাইরে যারা থাকে তাদেরকে কি বলবো? আর এই লাইনের উপরে যারা রয়েছে তাদেরকে কি বলবো? দেখো, এই লাইনের উপরে যারা রয়েছে অর্থাৎ আমি এই লাইনে যাদেরকে ফেলতে পারি তাদেরকে বলবো রিয়েল নাম্বার। কি বলবো? রিয়েল, রিয়েল নাম্বার। আর যারা এই লাইনের মধ্যে পড়ে না, এর বাইরে, তারা কি ইমাজিনারি। ইমাজিনারি মানে কি? কাল্পনিক। ইমাজিনারি, ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার কারা? এই এরা সবাই। এই যে লাইন রয়েছে এই লাইনে পড়া সবাই প্রত্যেকেই রিয়েল নাম্বার। আর এই লাইনের বাইরে যারা, তারা সবাই কি? ইমাজিনারি। কেন ইমাজিনারি বলছি? কারণ এরা বাস্তব না, এদেরকে কল্পনা করতে হয়। তো এই লাইনের বাইরে কারা থাকে? এই লাইনের বাইরে এরাই থাকে। এই যে রুটের মধ্যে মাইনাস দিয়ে কেউ, -3। তো দেখো, এদেরকে না তুমি কখনো রুটের বাইরে বের করতে পারবে না, কোনো দিনই পারবে না। তুমি ট্রাই করে দেখো, রুটের বাইরে বের করতে গেলে কিভাবে করা যায়? যে রুটের মধ্যে সেম দুটো জিনিস থাকতে হবে, একই রকম দুটো জিনিস, তবে তাকে বের করা যাবে। যদি আমি √25কে বাইরে বের করতে চাই, তাহলে দেখো রুটের মধ্যে তুমি একই রকমভাবে দুটো 5 পেয়ে যাবে। তো দুটো 5-এর জন্য একটা 5 বাইরে এলো। কিন্তু পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যাদের দুজনকে গুণ করলে -3 আসে। মানে আমি এটাই বলতে চাইলাম, তুমি যদি -25 নিয়ে নিতে তাহলে কি হতো দেখো, পৃথিবীতে এমন দুটো সংখ্যা নেই যাদেরকে গুণ করলে -25 আসে। তুমি -5 আর -5 যদি গুণ করো তাহলে +25 আসবে। কিন্তু -25 কোনোভাবে দুটো সংখ্যাকে গুণ করে আনা সম্ভব না। তাই তো একে বাইরে বের করা যায় না, রুটের মধ্যে মাইনাসদেরকে। আর সেই জন্য এদেরকে ইমাজিনারি নাম্বার বলে। আর এদেরকে আচ্ছা, আরেকটা জিনিস বলছি। এখন যদি আমি এই মাইনাসটাকে ওর ভিতরে রেখে দিই, মানে কথাটা এরকমই, আমি একটু মুছি তারপর বলছি। ধরো √25, এটাকে আমি কি করলাম? √1 রাখলাম আর √25 করলাম। করতেই পারি, এরকম করাই যায়, আমরা সূচকের নিয়মে শিখেছি। এইবার এই 25-এর জন্য তো 5 বেরিয়ে আসছে, কিন্তু এদিকে √1 এ কোনো দিনই বেরোতে পারবে না, এ থেকে যাবে। তো এই √1 এটাকে আয়োটা বলে ডাকা হয়, আয়োটা। তো এটাকে 5i লেখা হয়। অর্থাৎ রুটের মধ্যে মাইনাস বা 5i, এই আয়োটা দিয়ে যদি কোনো সংখ্যা লেখা হয় তখন তাকে আমরা ইমাজিনারি নাম্বার বলি। আর তারা কিনা এই যে লাইন, এই লাইনের মধ্যে থাকে না, এই যে নাম্বার লাইন। তাহলে এই নাম্বার লাইনে যারা থাকে তাদেরকে আমি কি বলবো? তাদেরকে বলবো রিয়েল নাম্বার। তো এগুলো আমরা করেছিলাম, তার রিভিশন আমরা করছি। ওকে, এখন দেখবে একটা নতুন সংখ্যা এরকম লেখা আছে, ধরো 3 + 5i। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা রিয়েল নাম্বার আছে 3, আর একটা ইমাজিনারি নাম্বার আছে।
তখন এই টোটাল নাম্বারটাকে আমি কি বলবো? এই নাম্বারটাকে আমি বলবো কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স বা জটিল সংখ্যা। ওকে, তো এটা হচ্ছে নাম্বার সিস্টেমের প্রথম স্লাইডের গল্প। এখানে বুঝতে কারোর অসুবিধা নেই, রিভিশন হচ্ছে। এবার চলো আমি ওই নাম্বার সিস্টেমটাকে আমি মানে নাম্বার লাইনটাকে আমি আরেকবার আঁকবো। 0 1 2 3 এরকম করতে করতে এদিকে পজিটিভ ইনফিনিটি, এদিকে -1 -2 -3 এরকম করতে করতে এদিকে নেগেটিভ ইনফিনিটি এরকম যাচ্ছে। তো কথা কি বলেছিলাম আমি? এই যে নাম্বার লাইন, এই নাম্বার লাইন এর ওপরে থাকা প্রত্যেকটা সংখ্যা কি রিয়েল নাম্বার, রিয়েল, তাই না? বাস্তব সংখ্যা। এখন এই যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, একে না দুই ভাগে ভাগ করে যাচ্ছে। এই রিয়েল নাম্বারকে কেমন ভাবে ভাগ করে যাচ্ছে খেয়াল করো, দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি বলছি, তুমি দেখবে কিছু সংখ্যা আছে যারা কিনা এই যে গোটা গোটা সংখ্যা, -3 -2 +2 +3 +1, এরা গোটা গোটা সংখ্যা। আর কিছু সংখ্যা তুমি ফ্র্যাকশন পাবে। কাদেরকে পাবে? এই 2 আর 3-এর মাঝখানে যেমন 2.5 এরকম জায়গা থাকবে, 1.5 এরকম জায়গা থাকবে, মানে পয়েন্ট দিয়ে। যদি আমি বলি 3.75 এরকম যদি বলি, তাহলে তাকে কোথায় পাবো? এই 3 আর 4-এর মাঝখানে পাবো, তাই না? 3.75 মানে অর্থাৎ কি এরা দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যাটাও রিয়েল, কারণ কি নাম্বার লাইনের ওপর আছে। আর ইন্টিজার অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা, গোটা গোটা সংখ্যা, এরাও রিয়েল, তো তারাও নাম্বার লাইনে আছে। তো সেই জন্য কি হচ্ছে, এই রিয়েল নাম্বারকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা ডেসিমাল। ইন্টিজার আর ডেসিমাল, ইন্টিজার কারা? এই গোটা গোটা যারা, হ্যাঁ। আচ্ছা, জিরো কি ইন্টিজার? হ্যাঁ, জিরো ইন্টিজার। ঠিক আছে, তাহলে ইন্টিজার আর ডেসিমাল এই দুই ভাগে আমরা ভাগ করছি। এবার দেখো, এখন আমি ডেসিমালটাকে বলে শেষ করে দিই। এই যে ডেসিমাল, ডেসিমাল মানে কি দশমিক। তো দশমিক সংখ্যা যারা আছে তারা না দুরকম, ভালো করে শুনবে কিন্তু। আগের ভিডিওতে আমি একটা অন্যভাবে বলেছিলাম, ওটা আলাদা জিনিস। ঠিক আছে, এটা এটা কিন্তু ওটা প্লাস এই এখন যেটা বলবো টোটাল কনসেপ্টটা পাঞ্চ করা আছে, সুতরাং ভালো করে বুঝবে। তাহলে ডেসিমাল আমি কত রকম পাবো, অর্থাৎ দশমিক আমি কত রকম পাবো? তুমি পৃথিবীতে যত দশমিক ধরো না কেন, দু রকম পাবে। একটা হচ্ছে টার্মিনেটিং, আর একটা নন টার্মিনেটিং। টার্মিনেট মানে কি? টার্মিনেট মানে শেষ করে ফেলা, টার্মিনেট মানে শেষ। টার্মিনেটিং মানে এমন কিছু দশমিক আছে যারা কিন্তু শেষ হয়ে যায়। কেমন? অ্যাজ এ এক্সাম্পল তুমি নাও 3.5, দেখো দশমিক শেষ হয়ে গেছে এখানে সংখ্যা, এটা টার্মিনেটিং। বা মনে করো 3.2829, এখানে এসেও শেষ হয়ে গেছে সংখ্যাটা। অর্থাৎ দশমিকের পরে যদি শেষ হয়ে যায় তারা টার্মিনেটিং। তাহলে নন টার্মিনেটিং কারা? নন টার্মিনেটিং তারাই যারা শেষ হয় না। কেমন শেষ হয় না দেখি একটু। ধর আমি লিখলাম 1.6666, এরকম চলতেই আছে চলতেই আছে, এর কোনো শেষ নেই। তাহলে এরা কিন্তু নন টার্মিনেটিং, অর্থাৎ এই দশমিকগুলো শেষ হচ্ছে না। বা যদি এরকম লিখি 1.1272727, একটা নির্দিষ্ট এরকম প্যাটার্ন ফলো করতে করতে ও চলতেই আছে, ওর শেষ নেই। বা এরকম হতে পারে 1.753298127 এরকমভাবে চলতেই আছে, মানে এরও শেষ নেই। তো এরাও টার্মিনেটিং। তো বেসিক্যালি আমি এখানে কি দেখলাম খেয়াল করো, এটা না একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে চলছে, 6 6 6 6 6।
নন টার্মিনেটিং অর্থাৎ শেষ হচ্ছে না, এই সংখ্যাটাও শেষ হচ্ছে না, কিন্তু এও একটা প্যাটার্ন ফলো করছে, কেমন 27 27 27, তাই না? লাস্টের সংখ্যাটাকে যদি তুমি দেখো, এও নন টার্মিনেটিং অর্থাৎ শেষ হচ্ছে না, কিন্তু এর নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, এ ওর মতোই চলতে আছে, তাই না? তাহলে বেসিক্যালি কি বললাম, টার্মিনেটিং মানে কি, যে শেষ হয়ে যাচ্ছে, মিটে গেল। নন টার্মিনেটিংকে যে শেষ হয় না, তারা কত রকম হতে পারে, তারা দেখো এইরকম হচ্ছে, মানে একজন আছে যারা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে চলে, শেষ হবে না কিন্তু প্যাটার্ন ফলো করে করে যাবে, আর আরেকজন আছে যে কোনো প্যাটার্ন ফলো করবে না কিন্তু শেষও হবে না, তাই না? তাহলে টার্মিনেটিং তো একরকম, কিন্তু নন টার্মিনেটিং আবার দুরকম হয়ে যাচ্ছে না, কেমন, একজন রিপিট করছে আর একজন কোনো রিপিট করছে না, তাহলে সেই জন্য ওই নন টার্মিনেটিং যে ডেসিমাল তাকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছিল। দেখো, নন টার্মিনেটিং যারা, নন টার্মিনেটিং যারা, এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? একটা হচ্ছে রিপিটিং, আর আরেকটা নন রিপিটিং, REPEATING, নন রিপিটিং। রিপিটিং কারা? ওই যে 1.666666 এরকমভাবে যাচ্ছে, তাই না? চলতেই আছে, বা 1.132323 এরকম, মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে, এবং এও রিপিট করছে, দুজনেই নন টার্মিনেটিং, দুজনেই শেষ হচ্ছে না, কিন্তু এর একটা প্যাটার্ন ফলো করছে। আর নন রিপিটিংকে ধর আমি বললাম 3.271232479 এইরকমভাবে চলতেই আছে চলতেই আছে, শেষ নেই, তাহলে এরা কি নন রিপিটিং। মানে আসল ব্যাপার বোঝো জিনিসটা, এদেরকে না, এদের একটা নির্দিষ্টভাবে তুমি ভগ্নাংশে আনতে পারবে, মানে রিপিটিং যারা, এদেরকে ভগ্নাংশে আনা যায়, তাই তো মামা? সেই আমরা নিয়ম জানি, 1.666 যে চলতে আছে তাকে 6 বার লেখা যায়, হ্যাঁ 6 বার লেখা যায়, দিয়ে একে লেখা যায়, কত লেখা যায়, 16 বাই এরকম কিছু একটা লেখা যায়, 16 বাই, হ্যাঁ 9, বারের জন্য 9। তো এই নিয়মটা আবার পরে শেখা যাবে, ঠিক আছে, কোনো চাপ নেই, এটা পরে শেখা যাবে যে কিভাবে একে আমি দশমিকে আনবো। কিন্তু এটুকু কনফার্ম, দেখো আমি প্রত্যেকটা কথা খুব জুয়েল কথা বলছি, প্রত্যেকটাকে না আনা যায়, কিসে আনা যায়, দশমিকে, মানে তুমি সেই ভগ্নাংশ আকারে আনতে পারবে, অর্থাৎ x/y এই ফর্মে আনতে পারবে। কিন্তু এই যে নন রিপিটিং না, নন রিপিটিং, নন টার্মিনেটিং, একে তুমি কোনো রকমভাবে কোনো এরকম এই p/q বা x/y এই আকারে লিখতে পারবে না। কেন পারবে না? কারণ আমরা জানিই না যে এর কত আছে শেষ অবধি, বোঝাতে পারলাম? এই আকারে একে লেখা যায় না, কিন্তু একে আনা যায়। ক্লিয়ার হলো কি না কথাটা? হ্যাঁ দাদা। ওকে, এ তো আমাদের রিভাইজ চলছে। তো আমি যেটা বলছিলাম, যে ডেসিমালকে আমি শেষ করে দিলাম, ডেসিমাল কী কী আছে আমি বুঝে গেলাম, যে এর মাঝখানে যারা আসে তারা ডেসিমাল, এবং তারা কত প্রকার হতে পারে, একজন শেষ হয়ে যেতে পারে টার্মিনেটিং, আর অনেকে শেষ না হয়ে চলতেই আছে, তো তারা নন টার্মিনেটিং। এখন এবার ইন্টিজারগুলোকে আমি পড়বো। ইন্টিজার মানে কি, এই যে গোটা গোটা যারা, তাহলে ইন্টিজার কত রকম হতে পারে দেখতেই পাচ্ছিস, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার আর একটা নেগেটিভ ইন্টিজার, তাই না? পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। চলো তাহলে আমি ইন্টিজার সম্পর্কে এবার পড়ি, পুরোটা আমি রিভিশন করে দেবো এই ক্লাসে, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যে আমি রিভিশন করে দেবো। নেক্সট দিন আমি আবার নাম্বার সিস্টেমের পরের চ্যাপ্টার শুরু করব। যা পড়িয়েছি সেটাকে নানা রকম সাউন্ড ইস্যু, পিকচার ইস্যু, নানা রকমের জন্য আবার আমি রিপিট করাচ্ছি। তো কি বললাম আমি, তাহলে ইন্টিজার কত রকমের এবার পড়বো আমি। ইন্টিজার, এই ইন্টিজার হচ্ছে দু রকমের, একটা পজিটিভ, আচ্ছা ইন্টিজার দু রকম না লিখে আমি লিখছি, একটা লিখবো নেগেটিভ, আর আরেকটা লিখবো কি, নন নেগেটিভ।
একটা নেগেটিভ আর একটা নন নেগেটিভ। নেগেটিভ কারা বুঝতেই পারছিস, -1 থেকে শুরু করে -2 -3 এরকম করতে করতে -ইনফিনিটি পর্যন্ত, এরা কি নেগেটিভ ইন্টিজার। আর নন নেগেটিভ মানে কি? নন নেগেটিভ মানে পজিটিভ, তাই তো? না, নন নেগেটিভ মানে পজিটিভ না। দেখ, পজিটিভ ইন্টিজার কে 1 2 3 4 এরকম করতে করতে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এরা রয়েছে। তাহলে কি এরা কি, এরা হচ্ছে পজিটিভ। এবার এর সাথে যদি তুমি জিরোকে নিয়ে নাও, এই জিরো সমেত এরা হচ্ছে নন নেগেটিভ, মানে যারা নেগেটিভ না। তবে নেগেটিভ না মানে পজিটিভ এটা কেউ বলেনি, কারণ কি জিরো কোনো পজিটিভ সংখ্যা না। জিরো না নেগেটিভ না পজিটিভ। তাহলে জিরো কি? জিরো হচ্ছে না, অখণ্ড তো অবশ্য, কিন্তু জিরোটা কি? জিরো হচ্ছে একটা নিউট্রাল নাম্বার। জিরো একটা নিউট্রাল নাম্বার। মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, দেখো এই কনসেপ্টটা, এটা ছোট্ট কথা কিন্তু এর মধ্যে একটা বিশাল পরিমাণ কনসেপ্ট লুকিয়ে আছে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে জিরো কি পজিটিভ ইন্টিজার, না জিরো পজিটিভ ইন্টিজার না। জিরো নন নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ না কিন্তু তা বলেও পজিটিভ না, ও নিউট্রাল। তাহলে ওই নিউট্রাল আর সঙ্গে পজিটিভ ইন্টিজার, এদেরকে যোগ করলে পাওয়া যায় নন নেগেটিভ। তাহলে 1 2 3 4 এরকম করতে করতে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এরা কি? এরা পজিটিভ ইন্টিজার, তাই না? এরা পজিটিভ ইন্টিজার। বোঝা গেল? তাহলে আরেকবার যদি আমি সেই নাম্বার লাইনটা আঁকি, সংখ্যা শ্রেণী 0 1 2 3 4 5 এরকম করতে করতে পজিটিভ ইনফিনিটিভ, এদিকে -1 -2 -3 এরকম করতে করতে এর নেগেটিভ ইনফিনিটিভ এই পর্যন্ত। তো এখানে এই জিরো কি নিউট্রাল, এদিকে পজিটিভ ইন্টিজার, ইন্টিজারদেরকে আমি পড়ি যদি, আর ডেসিমাল তো মাঝখানে আছে, এখান থেকে এটা কি নেগেটিভ ইন্টিজার, আর এইটা হচ্ছে নিউট্রাল। তো নিউট্রাল নাম্বার, ইন্টিজার মানে নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, এদেরকে মিলিয়ে কি, এদেরকে মিলিয়ে টোটাল ইন্টিজার, ঠিক কি না? আর ইন্টিজারের সাথে যদি আমি ডেসিমাল জুড়ে দিই তাহলে কি পাই? রিয়েল নাম্বার পাবো। ঠিক, এই কনসেপ্টটাকে আগে মাথার মধ্যে গোছাতে হবে ভালো করে, তবে তুমি সব বুঝতে পারবে। ওকে, আচ্ছা এবার দেখো, এবার তুমি এক কাজ করো, তুমি এখানে লেখো যে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার কারা বেসিক্যালি? পজিটিভ ইন্টিজার যারা, তাই না? যারা পজিটিভ ইন্টিজার তারাই ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক। পজিটিভ ইন্টিজার কে 1 2 3 4 5 এরকম করতে করতে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, হ্যাঁ এদেরকেই ন্যাচারাল নাম্বার বলে। তো এই যে ন্যাচারাল নাম্বার, না নিশ্চয়ই ন্যাচারাল নাম্বার নিয়ে কারোর কোনো সমস্যা হয়নি আশা করি। আর এটা তো রিভিশন হচ্ছে, অসুবিধা হওয়ার কথা না। এই ন্যাচারাল নাম্বার না আবার দুই ভাগে বিভক্ত। কি বললাম? ন্যাচারাল নাম্বার আবার দুই ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে প্রাইম নাম্বার আর একটা কম্পোজিট নাম্বার। দেবদাস বুঝছিস? একটা প্রাইম একটা কম্পোজিট। প্রাইম কাদেরকে বলে? প্রাইম হচ্ছে তারা যাদের দুটো মাত্র ফ্যাক্টর, এক এবং ইটসেলফ ও নিজেই, এরা প্রাইম, অর্থাৎ মৌলিক আর যৌগিক, তাই না? তো মৌলিকের দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে নিজে সে আর এক। এবং কম্পোজিট নাম্বারের মিনিমাম তিনটে ফ্যাক্টর হতে হবে, এক এবং ইটসেলফ নিজে তো থাকবে সে, এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা আরেকটা ফ্যাক্টর হতে হবে, তবেই তাকে আমি বলবো কি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা।
কাদেরকে ভাগ করছি আমি? এই 1 থেকে পজিটিভ ইনফিনিটিভ। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে -1 কি প্রাইম নাম্বার, -2 কি প্রাইম নাম্বার, কি বলবো? -2 প্রাইম নাম্বার? আনসার কি হবে? যে কেউ বলো। -2 কি করে -2 মাইনাস হবে? প্রাইম নাম্বার থাকবে কি করে মাইনাস প্রাইম নাম্বার হতেই পারে না, কারণ কি আমি এখানে লিখে দিয়েছি। প্রাইম নাম্বার কারা হয়? প্রাইম নাম্বার ন্যাচারাল নাম্বাররা হয়, আর ন্যাচারাল নাম্বার মাইনাসে যায় না। এখানে কোনো দ্বিধা নেই, একদম বলে দেওয়া উচিত ছিল যে ন্যাচারাল নাম্বারদেরকে দুই ভাগে ভাগ করছি আমি, একটা হচ্ছে প্রাইম, একটা কম্পোজিট, তাই তো? তাহলে সেই অর্থে যদি -2 বলে, সেই -2 তো কোনো ন্যাচারাল নাম্বারই না, তাহলে সে আবার প্রাইম আর কম্পোজিট কোথা থেকে আসবে? ঠিক? তো প্রাইম আর কম্পোজিট এদেরকে ন্যাচারাল নাম্বার দিয়ে যদি আমি ভাগ করি বা স্বাভাবিক সংখ্যা দিয়ে আমি ভাগ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো আমি এখানে লিখছি প্রাইম আর এখানে লিখছি কম্পোজিট। ওকে, 2 প্রাইম, 3 প্রাইম, 4 কম্পোজিট, 5 প্রাইম, 6 কম্পোজিট, 7 প্রাইম, 8 কম্পোজিট, 9 কম্পোজিট, 10 কম্পোজিট। এরকমভাবে চলতেই আছে তো? তাহলে প্রাইম আর কম্পোজিট এরা যে ন্যাচারাল নাম্বার, দেখতেই পাচ্ছিস যে ন্যাচারাল নাম্বার দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, হয় সে প্রাইম, না হলে সে কম্পোজিট, ঠিক কি না? তাহলে আমার যে ভাগটা আমি এখানে করলাম সেটা একদম প্রপার আছে, কোনো সমস্যা নেই, যে ন্যাচারাল নাম্বার দুরকম, হয় সে প্রাইম না হলে কম্পোজিট। ঠিক কথা কি না? আচ্ছা, তাহলে ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে আগে আমাকে বলো। ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে? ন্যাচারাল নাম্বার 1 থেকে। বাবা 1 থেকে শুরু হচ্ছে। 1 থেকে শুরু হচ্ছে ন্যাচারাল নাম্বার। আর প্রাইম নাম্বার শুরু হচ্ছে তো 2 আর 3 থেকে, মানে 2 থেকে। 2 তারপর 3, তাহলে এই একটা গেল কোথায়? একটা গেল কোথায়? এক প্রাইম নাকি কম্পোজিট? কম্পোজারি না। প্রাইম দাদা ওটা হ্যাঁ প্রাইম না কম্পোজিটও না। তাহলে এক কিন্তু প্রাইমও না কম্পোজিটও না, কেন কেন না? কারণ দেখ, প্রাইম হতে গেলে মিনিমাম দুটো ফ্যাক্টর হতে হবে, তো দুটো ফ্যাক্টর তো এখানে নেই, একটাই ফ্যাক্টর এক। আবার কম্পোজিট হতে গেলে মিনিমাম তিনটে ফ্যাক্টর হতে হবে, তো তিনটে ফ্যাক্টরই তো নেই, দুটোই পাচ্ছি না, তিনটে। তাহলে এক হচ্ছে এমন একটা সংখ্যা যেটা না প্রাইম না কম্পোজিট। সেই জন্য দেখ আমি একটা দাঁত এখানে বের করে রেখেছি, এই একটাকে আমি ন্যাচারাল নাম্বারের খোপে রাখলাম, যে ন্যাচারাল নাম্বার তাহলে কত ভাগে বিভক্ত? 3 ভাগে। এক নিজে একটা, এবং কিছু সংখ্যা আছে যারা প্রাইম, কিছু সংখ্যা আছে যারা কম্পোজিট। মাথায় গোছাচ্ছে জিনিসটা? হ্যাঁ। আচ্ছা, এখন প্রাইম নাম্বার যারা, তাদেরকে কিভাবে প্রকাশ করা যায়? তাদেরকে 6n ± 1 এইভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? এবার এখানে আমি নানা কথা বলেছিলাম যে 1 থেকে 100-র মধ্যে কটা প্রাইম আছে, 1 থেকে 50-এর মধ্যে কটা প্রাইম আছে, 50 থেকে 100-র মধ্যে কটা প্রাইম আছে, 100 থেকে 200-র মধ্যে বা কটা প্রাইম আছে। 100 থেকে 200-র মধ্যে কটা প্রাইম আছে রে? সরি, 100 না, 1 থেকে 200-র মধ্যে কতগুলো প্রাইম আছে? 46। তাহলে 100 থেকে 200-র মধ্যে কটা আছে? 21টা, স্বাভাবিক, 21টা। 1 থেকে 200-র মধ্যে 46, তাহলে 25টা বাদ দিয়ে দাও, 25টা বাদ দিয়ে দিলে 21, 21টা। হ্যাঁ, আরও দেখো, 1 থেকে 500-র মধ্যে কটা আছে? 1 থেকে 500-র মধ্যে 95। আবার 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো আছে? 186, 168। ঠিক আছে, এতগুলো আছে। এইগুলো মাথায় রাখতে হবে। দেখো কোশ্চেনের প্যাটার্ন এখন হার্ড হচ্ছে, মানে আমরা আগে মোটামুটি 100 অব্দি জানলে এনাফ হতো, কিন্তু এখন এগুলো জানতে হবে।
ঠিক আছে, 1000 অব্দি মিনিমাম জানতে হবে। 595, 1168, ঠিক আছে। ঠিক আছে, এটা এটা জেনে রাখতে হবে, এটা এক্সট্রা ডেটা আমি দিয়ে দিলাম। এবার আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি তোমাদেরকে, তোমরা প্রাইম আর কম্পোজিট পেয়ে গেছো তো? আমাকে বলো প্রথম যে প্রাইম নাম্বার সেটা কে? ফার্স্ট প্রাইম নাম্বার দেখেছিস, এক, না প্রাইম না কম্পোজিট, তাহলে ফার্স্ট ফার্স্ট প্রাইম 2, দুই হচ্ছে প্রথম প্রাইম। সেকেন্ড 3, তাহলে 2 3 এরা পর পর প্রাইম, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে যে 2 3 4 আর 5 এরা হচ্ছে কনজিকিউটিভ প্রাইম। কনজিকিউটিভ মানে কি? এরা একটা প্যাটার্ন ফলো করে, 3 5 আর 7। 3 5 7 হ্যাঁ, 3-এর সাথে 2 যোগ করলে 5, আবার 5-এর সাথে 2 যোগ করলে 7। এবং টোটাল প্রাইম নাম্বারের গ্রুপে এই একটাই জোড় এমন আছে যারা এরকম, এছাড়া আর কেউ নেই, এটাও মাথায় রাখতে হবে। তাহলে গেল। আচ্ছা, এবার টোটাল নাম্বারকে, টোটাল যে রিয়েল নাম্বার তাকে 2 ভাগে ভাগ করা যায় না? কিভাবে? একটা হচ্ছে অড, একটা ইভেন। অড আর ইভেন। ইভেন মানে কি? ইভেন মানে 2n, অর্থাৎ 2 এর গুণিতক। আর অড মানে কি? তাদেরকে 2n প্লাস মাইনাস 1 এ লেখা যায়। এটা মামা জানো তো নিশ্চয়ই। অডকে এইভাবে লেখা যায়, ইভেনকে এইভাবে লেখা যায়, রিয়েল নাম্বারকে জোড় আর বিজোড়। একদম। আচ্ছা, এবার আমি জিজ্ঞাসা করছি যে সব থেকে ছোট, সব থেকে ছোট, কোথা বেঁধে বেঁধে যাচ্ছে কেন? কথা বেঁধে যাচ্ছে? এবার কি করবো? আচ্ছা, ক্লিয়ার আছে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি যে সব থেকে ছোট অড কম্পোজিট নাম্বার কে? সব থেকে ছোট অড কম্পোজিট, অড এবং কম্পোজিট হবে, এবং সব থেকে ছোট। 4 3 3 3 কি করে কম্পোজিট? 3 তো প্রাইম। ওয়াট মানে বিজোড়। অড মানে বিজোড়। 2 হবে 2 তো জোড়, 2 তো অড হচ্ছে না। 2 হবে তাহলে। 2 তো জোড়, আমাকে বলেছে অড। মানে 9 9, 9 হবে উত্তর। তাহলে সব থেকে ছোট কম্পোজিট নাম্বার 9, ছোট অড কম্পোজিট নাম্বার, সব থেকে ছোট বিজোড় যৌগিক সংখ্যা। ঠিক আছে, এটা একটা গেল। এই দেখো, এই সব সংখ্যাগুলো দেখার সঙ্গে সঙ্গে মাথায় একটা একটা করে ট্রিক্স আসবে অঙ্কের মধ্যে। আচ্ছা, গেল। এবার আমি জিজ্ঞাসা করছি সব থেকে ছোট ইভেন কম্পোজিট নাম্বার, সব থেকে ছোট ইভেন কম্পোজিট। 4 4, সব থেকে ছোট ইভেন কম্পোজিট হচ্ছে 4। কম্পোজিট হতে হবে এবং ইভেন হতে হবে, তাহলে 4 সব থেকে ছোট। এটা মিনিমাম, মিনিমাম। এইগুলো ফ্যাকচুয়াল ডাটা, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। এইবার আমি বলছি যে একটা ইভেন প্রাইম নাম্বার, ইভেন প্রাইম নাম্বার, একটা ইভেন প্রাইম নাম্বার বলো। 4 4 তো কম্পোজিট। ও তো ইভেন সব থেকে ছোট 2 হবে, সব থেকে ছোট 2 হবে। আর সব থেকে বড়? সব থেকে বড়, সব থেকে বড় কোনটা হবে রে? সব থেকে বড় নেই তো। আচ্ছা, আমি বলছি, এইবার দেখো, পুরো নাম্বার সিস্টেমে একমাত্র ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2। এরপরে তুমি যত প্রাইম নাম্বার পাবে কেউ আর ইভেন পাবে না, সব অড। একমাত্র ইভেন হচ্ছে 2, এই জন্য 2 স্পেশাল। অনলি, অনলি লিখে দিচ্ছি, অনলি ইভেন প্রাইম নাম্বার। একমাত্র জোড় প্রাইম নাম্বার কেউ যদি থাকে সে হচ্ছে 2, বাকি আর কেউ
ইভেন না, কারণ দেখো বোঝো, বাকি যদি যাকে তুমি নেবে তার মধ্যে 2 থাকা মানে সে কি হবে, 2 এর ফ্যাক্টর হয়ে যাবে তো, আর তখন আর সে প্রাইম থাকবে না, সে কম্পোজিট হয়ে যাবে, ঠিক কি না? তাহলে 2 একমাত্র যে কিনা প্রাইম, বাকি সবাই সবাই কি হবে, কম্পোজিট। ওকে, তাহলে আমি যদি প্রাইম নাম্বারের সিরিজটা লিখি 2, 3, 5, 7, 9, 11, 13, 19, 23, 29, এরকম যদি আমি লিখতেই থাকি, তাহলে তুমি দেখো একমাত্র এই 2কে পাবে ইভেন, বাকি সবাই অড, তাই না? এইবার চলতেই আছে, এরা বাকি সবাই অড। তাহলে এটাও খুব ভাইটাল পয়েন্ট, যে একমাত্র জোড় প্রাইম নাম্বার সেটা হচ্ছে 2। হলো, এটা বোঝা গেছে আশা করি। এই সব ফ্যাকচুয়ালগুলো আমি বলেছিলাম। আচ্ছা, মাঝখানে আমি একটা কোশ্চেন দেখছিলাম, সেখানে এসেছিল যে টুইন, এটা আমি ওদেরকে করাইনি, বলে দিচ্ছি দেখো, টুইন প্রাইম কাকে বলে, টুইন প্রাইম নাম্বার কাকে বলে? অপশান এতে ছিল 71, 73, বিতে ছিল, বলছিল যে টুইন প্রাইম নাম্বার না কোনটি, কোনটি টুইন প্রাইম নাম্বার না, ঠিক আছে? অপশান বিতে ছিল 191, 193, অপশান সিতে ছিল 131, 133, এবং অপশান ডিতে ছিল 11, 13। তাহলে এর মধ্যে টুইন প্রাইম নাম্বার কোনটা না, কোনটা টুইন প্রাইম না? তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে টুইন প্রাইম জিনিসটা কি। টুইন মানে যমজ। দেখো, টুইন প্রাইম মানে যে দুটো নাম্বারের ডিফারেন্স, যে দুটো নাম্বারের ডিফারেন্স 2, মানে দুজনে প্রাইম হতে হবে। প্রথমত ক্রাইটেরিয়া কি, দুজনকেই প্রাইম হতে হবে, এবং সেই দুটো প্রাইম নাম্বারের ডিফারেন্স যদি 2 হয় তাহলে তারা টুইন প্রাইম, ঠিক আছে? তাহলে তুমি দেখতেই পাচ্ছ এখানে যে 11, 13 এদের মধ্যে ডিফারেন্স 2, তাহলে এরা টুইন প্রাইম। এখানে 71, 73 এদের মধ্যেও ডিফারেন্স 2, এরাও টুইন প্রাইম। 31, 33 এদের মধ্যে ডিফারেন্সও 2, এরাও টুইন প্রাইম। তাহলে সবাই তো টুইন প্রাইম, তাই না? না, সবাই টুইন প্রাইম না, কেউ একজন আছে যে প্রাইম না। ডিফারেন্স 2 মানে টুইন প্রাইম, কিন্তু ক্রাইটেরিয়া কি, প্রত্যেককেই প্রাইম হতে হবে। তাহলে 11, 13 এরা প্রাইম, তাই কি না? দেখো, 11 প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, 13 প্রাইম নাম্বার, এবং ডিফারেন্স 2, তাহলে নিশ্চয়ই এরা টুইন প্রাইম হয়ে গেল। কিন্তু জিজ্ঞাসা করেছে যে কোনটি না। প্রাইম না। আচ্ছা বলছি, 71, 73 এদের মধ্যে ডিফারেন্স 2 এবং দুজনেই প্রাইম, তাহলে হয়ে গেল। কোনটা হবে এটা? হ্যাঁ, এইটা হবে। 133টা না, 133 না, 133 7 দিয়ে কাটে, তাই তো? 7 দিয়ে কাটলে কত হবে? 7 দিয়ে কাটলে 16 হবে, না 19 হবে, 19 হবে, 19 হবে। তাহলে বাকি সবাই প্রাইম, কিন্তু এইটা টুইন প্রাইম না, ঠিক আছে? এর মধ্যে কম্পোজিট ঢুকে গেছে, এইটাই অ্যান্সার। তাহলে টুইন প্রাইম মানে কি, ডিফারেন্সটা সবসময় 2 থাকবে, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে রিলেটিভলি প্রাইম। রিলেটিভলি প্রাইম বা কো প্রাইম একই কথা। এই বিষয়টা কি ছিল, দুটো সংখ্যা যারা একে অপরের সাথে কোনো ফ্যাক্টর শেয়ার করে না, যেমন 16 আর আমি যদি বলি 16 আর 15, দেখো এদের মধ্যে কোনো ফ্যাক্টর নেই, দুজনেই কিন্তু কম্পোজিট, কিন্তু দুজনের মধ্যে কমন কোনো ফ্যাক্টর নেই। হ্যাঁ বলেছো, যা বলেছো। তাহলে এদের মধ্যে কোনো ফ্যাক্টর কমন নেই, তাহলে এরা কি হয়ে গেল, এরা রিলেটিভলি প্রাইম। ক্লিয়ার হলো? এরা রিলেটিভলি প্রাইম। আচ্ছা, কম্পোজিট তো আমি বলেই দিলাম। এবার লাস্ট কথা যেটা, সেটা না বললেই না, সেটা কি,
আচ্ছা আমাকে বলো, যদি আমি দুটো অড সংখ্যার গুণ করি, অড, তাহলে আমি কি পাবো? অড পাবো নাকি ইভেন পাবো? দুটো, হ্যাঁ, ইভেন পাবো দাদা। দুটো অড সংখ্যার গুণ করলে ইভেন পাবো। আচ্ছা তাহলে দুটো অড সংখ্যা নাও, একটা 3 আর একটা 5, তাহলে 3 5 15 পেলাম, সেটা অড কেন পেলাম? তাহলে দুটো অডের গুণ করলে কি পাবো? অড পাবো তো? ইভেন আসতে গেলে একটা একটা ওয়াট একটা ইভেনের তারপর ইভেন। আচ্ছা এটা দেখো, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। মামা দেখছো তো? হ্যাঁ হ্যাঁ দেখছি তো। আচ্ছা অড নাম্বারকে আমরা কী দ্বারা প্রকাশ করি? 2n প্লাস মাইনাস 1, তাই না? 2n প্লাস মাইনাস 1। তো এই হ্যাঁ টু 2n এন প্লাস 1 টু এন প্লাস মাইনাস 1 এই দুটোকে গুণ করলে কখনো 2n আসা সম্ভব? না, কি করে আসবে? তাহলে 2n যেখানে আসছে না সেটা কিন্তু অড, 2n আসা মানে একমাত্র ইভেন হবে। তাহলে আমি বলতেই পারি যেটা অড হবে। কনফার্ম কি না? হ্যাঁ হ্যাঁ, আমার অর্ডার কিচ্ছু অর্ডার। মুখস্থ করার দরকার নেই, আমি শুধু চিন্তা করব। আচ্ছা এবার বলো। গুণ করলে হ্যাঁ অডই হবে দাদা, আমি ওটা ভেবেছি যোগ। আহ, যোগ না। আচ্ছা দুটো, একটা অড আর একটা ইভেন, তাকে যদি আমি গুণ করি তাহলে কি পাবো? ইভেন হবে, ইভেন। এবার ইভেন পেয়ে যাব। কারণ কি, এই ইভেনের জন্য একটা 2n চলে আসবে, আর এদিকে 2n প্লাস 1 আছে। তো এই তো একটা 2n, তো 2 তো গুণ অবস্থায় রয়ে গেছে, তার মানে ইভেন হয়ে যাবে। ঠিক কি না? আর দুটো দুটো অড সংখ্যার গুণফল তাহলে সর্বদা, দুটো অড সংখ্যার গুণফল তারপরে সর্বদা 3 দ্বারা বিভাজ্য। সর্বদা না, 3 দ্বারা বিভাজ্য বলবো না, সর্বদা কিন্তু অড হবে, এটুকু বলবো। আর সর্বদা, সর্বদা অড হবে আর সর্বদা 3 দ্বারাই বিভাজ্য হবে। মানে সর্বদা 3 পরপর দ্বারা দুটো অড বিভাজ্য সংখ্যা হবে। যদি আচ্ছা তুমি আমাকে বলো, 29 আর 29 দুটোই তো অড নাম্বার, বা 29 আর 31, কই এই দুজনকে গুণ করলে তো 3 দ্বারা ভাগ হবে এমন কোনো মানে নেই। 29 আর 31 পরপর ইভেন তো, এই অড তো। তোমার জন্য হ্যাঁ, পরপর দুটো মৌলিক সংখ্যা, পরপর দুটো মৌলিক সংখ্যা হতে হবে। আমি বলছি মৌলিক যৌগিকের ব্যাপার আসছে না। আমি যেটা বলতে চাইছি দেখো, বলছি যে দুটো অড নাম্বারকে আমি গুণ করলে যেটা পাবো সেটা আমি অড পাবো না ইভেন পাবো? কত দিয়ে ভাগ যাচ্ছে না যাচ্ছে বড় কথা না, অড মানে যে নিয়মটা সবার জন্য হতে হবে। তুমি করে দেখো, দুটো অডকে গুণ করো, তুমি সবসময় অড পাবে, কোনো দিন ইভেন পাবে না। ইউনিভার্সাল রুল। ঠিক আছে? এবার দুটো ইভেনকে গুণ করলে কি পাবো? ইভেন আর ইভেন গুণ করলে ইভেন পাবো। কারণ কেন? কারণ বুঝতেই পারছো, এখানে 2n, এখানেও 2n আছে, তো সেই একটা 2 তো গুণ অবস্থায় রয়েছে, একটা কেন দুখানা 2 পেয়ে গেছি আমি। তাহলে 2 যার মধ্যে আছে সে কি ইভেনই তো। তাহলে মাথায় কিন্তু এইভাবে জিনিসগুলো রাখবে, যে অড অড গুণ করলে কি হয়, ইভেন ইভেন গুণ করলে কি হয়, এইগুলো দিয়ে প্রশ্ন আসে এক্সামে। এবার বলো, অড আর অড যোগ করলে কি পাবো? দুটো অড নাম্বার যোগ করলে ইভেন পাবো। কেন পাচ্ছি? কেন পাচ্ছি দেখো, অড হচ্ছে 2n প্লাস 1, আর এদিকে আবার একটা অড আছে, ধরো সেও 2n প্লাস 1, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি 4n প্লাস 2 হচ্ছে না? তো 4n হ্যাঁ, প্লাস যোগ 2 করলে মানে কি, এখান থেকে 2 কমন চলে যাচ্ছে, তাহলে 2 কমন গেলে 2n প্লাস 1। তাহলে দেখো এই 2n প্লাস 1 যেটা, এটা অ্যাকচুয়ালি 2 গুণ হয়ে যাচ্ছে, তার মানে ইভেন হয়ে যাচ্ছে। ঠিক কি না? ঠিক তো? তাহলে অড অড গুণ করলে সবসময় ইভেন পাবো, এটা মাথায় রাখতে হবে, যোগ করলে ইভেন পাবো। আচ্ছা এবার একটা অড আর একটা ইভেন যদি যোগ করি কি পাবো? অড হবে। একটা অড একটা ইভেন যোগ করলে সবসময় অড হবে। ঠিক কেন হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা আরেকটা, দুটো ইভেন যদি যোগ করি, ইভেন প্লাস ইভেন, সেও ইভেন পাবো, কারণ 2n যোগ করলে 4n হয়। অর্থাৎ কি বুঝলাম, অডকে আমরা লিখবো 2n প্লাস 1 প্লাস মাইনাস 1, আর ইভেনকে লিখবো 2n, মানে 2 এর গুণিতক থাকা মানে সে অবশ্য অবশ্য করে ইভেন। ঠিক কি না? হ্যাঁ আচ্ছা এইবার এটা যখন হয়ে গেল, আমি যখন এই কনসেপ্ট সমাপ্ত করলাম, তখন আরেকটা কনসেপ্ট আমার কাছে আসছে। কি কনসেপ্ট? যে বলছে রিয়েল নাম্বার, না রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ইন্টিজার একটা ডেসিমাল, তাই না? এখন রিয়েল নাম্বারকে এছাড়াও আরও দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে র্যাশনাল আর একটা ইরেশনাল।
র্যাশনাল কারা? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি কিউ ইন্টিজার হতে হবে, এটা ক্রাইটেরিয়া, এবং কিউ নট ইকালস টু 0 হতে হবে, তাই তো? যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা র্যাশনাল, আর পি বাই কিউ আকারে যাদেরকে প্রকাশ করা যায় না তারা কি? ইরেশনাল। অর্থাৎ যাদেরকে আমি এই দশমিকে লিখতে পারবো না। এখন তুই আমাকে বল, এই যে নাম্বার লাইনে আমরা যা যা পড়েছি তাদের মধ্যে কাকে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না? একটু আগে আমি বলছিলাম নাম্বার লাইনে, এই যে নাম্বার লাইন, দশমিক হ্যাঁ দশমিককে পারা যায়। দশমিকের সংখ্যা ওই মানে দশমিকের পরের সংখ্যাগুলো একই রকম ভাবে চলতে থাকে। হ্যাঁ ঠিক ঠিক, ও সুন্দর ধরেছে, আমি খুব খুশি হয়েছি। দেখো এখানে তুমি যদি দেখো নাম্বার লাইন, এই নাম্বার লাইনে ইন্টিজার যারা রয়েছে তাদেরকে তো এমনিই প্রকাশ করা যায়। ধরো 3/1 লেখা যায়, অর্থাৎ পি বাই কিউ লেখা গেল, তাহলে ইন্টিজার মিটে যাচ্ছে, ইন্টিজারকে লেখা যাচ্ছে। এবার চলে এসো ডেসিমাল। ডেসিমালের মধ্যে তুমি যদি টার্মিনেটিংকে খোঁজো, টার্মিনেটিং মানে কি? যে শেষ হয়ে যাচ্ছে। ধরো 0.3, এই পয়েন্টটা তুললে নিচে তো 10 চলে আসছে, তাহলে 3/10, এটাকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। দুরকম ছিল না ডেসিমাল, টার্মিনেটিং আর নন টার্মিনেটিং, অর্থাৎ যে শেষ হয়ে যাচ্ছিল। তাহলে যে শেষ হয়ে যাচ্ছিল তাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, আর যে শেষ হচ্ছে না তাকেও প্রকাশ করা যাচ্ছে। কাকে? দেখ, যে শেষ হচ্ছে না, শেষ কেমন কেমনভাবে হচ্ছে না, শেষ কেমন কেমনভাবে হচ্ছে না, মানে নন টার্মিনেটিং কারা? 1.33333 এরকমভাবে যাচ্ছে, এরা নন টার্মিনেটিং। আরেকটা হচ্ছে 1.131313 এরকম। এই দুজন কি? রিপিটিং, মানে রিপিট করছে না, একই জিনিস রিপিট করছে। তাহলে এই দুটোকেও পি বাই কিউ আকারে লেখা যায়। কেমন? এটাকে লেখা যাবে 1.3 বার, আর এটাকে লেখা যাবে 1.13 বার। তো এই বারগুলোকে 9 দিয়ে রিপ্লেস করা যায়, এই নিয়ম আমি শেখাবো, চাপ নেই। তার মানেটা কি? এদেরকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে তো, অর্থাৎ দশমিকের আকারে লেখা যায়, সরি ভগ্নাংশের আকারে লেখা যায়। কিন্তু একজনকে লেখা যায় না, সে কে বলতো? সে হচ্ছে 1.732591 এরকম টাইপের ছিল না? অর্থাৎ কি এরা কারা? এরা হচ্ছে নন টার্মিনেটিং, অর্থাৎ শেষ হচ্ছে না, এবং কি নন রিপিটিং, মানে কি কোনো কিছু রিপিটও করছে না। তাহলে এই টাইপের জিনিস যারা, তারা কি? ইরেশনাল বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এইটা দিয়ে কোশ্চেন আমি আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম, তোমরা অ্যান্সার দিতে পারোনি যে কোন টাইপের ডেসিমাল যাদেরকে ইরেশনাল বলা হয়। সেটা হচ্ছে নন টার্মিনেটিং, নন রিপিটিং। নন টার্মিনেট, যে টার্মিনেট হচ্ছে না, শেষ হচ্ছে না, আর নন রিপিটিং, যে রিপিট করছে না। হ্যাঁ কি বলছিলিস বল? আচ্ছা, তোমার ব্রেন এত ছোট কেন শ্রীরাম? তোমার ব্রেন তো এত ছোট না। আমি কি বললাম? পুরো রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ডেসিমাল। এবার দেখ, যারা ইন্টিজার, এরা তো, যারা ইন্টিজার এরা তো সবসময় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এদেরকে যায় কি না? যারা গোটা গোটা সংখ্যা করা যায়। এবার চলে এসো ডেসিমালে। এই ডেসিমেলে যারা রয়েছে এদেরকে কি দশমিকে প্রকাশ করা যায়? ডেসিমেলের আবার দুরকম, একটা হচ্ছে টার্মিনেটিং আর একটা নন টার্মিনেটিং, তাই তো? টার্মিনেটিং কারা? যারা শেষ হয়ে যায়। যারা শেষ হয়ে যায় মানে কেমন? 0.3 ধর, তাহলে একে তো পয়েন্ট তুললেই তো নিচে 10 আসে, তো সেই 3/10 লেখা যাচ্ছে, মানে পি বাই কিউতে লেখা যাচ্ছে তো। তাহলে টার্মিনেটিং যারা আছে তাদের সবাইকে পি বাই কিউতে লেখা যায়, অর্থাৎ পি বাই কিউতে যাদের লেখা যায় তাদেরকে কি বলে? র্যাশনাল বলে, র্যাশনাল নাম্বার। অর্থাৎ টার্মিনেটিং সবাই র্যাশনাল। এইবার চলে আসে নন টার্মিনেটিংয়ে। নন টার্মিনেটিংয়ের মধ্যে কত রকম আছে? দুরকম আছে, একটা হচ্ছে রিপিটিং আর একটা নন রিপিটিং। একটা রিপিটিং আর একটা নন রিপিটিং। রিপিটিং কারা? যারা রিপিট করে। কেমন? এই 1.33333 এরকম চলতেই আছে, তাহলে একে কী লেখা যায়? 1.3 বার। এই বারটাকে আবার কেমনভাবে লেখা যায়? ধর 0.3 বার, এখানে 0.3 বার, এটাকে লেখা যায় 3/9 এরকম লেখা যায়, ঠিক আছে? নন রিপিটিং কারা? নন রিপিটিং হচ্ছে এরা 1.7321257 এরকম, মানে এলো পাতালি চলতেই আছে, এর কোনো প্যাটার্ন ফলো করে না এরা। হ্যাঁ
বার তুলে দিয়ে 9 বসানো যায়? হ্যাঁ, এর হিসেব আছে। 9 বসানো যায় বলতে এর হিসেব আছে। দেখ, ধর 1.3 বার আছে, তাহলে এটাকে আমি কি লিখবো? এটাকে আমি 13 লিখবো, ঠিক আছে, ওপরে। আর নিচে কত লিখবো? মানে আমি অ্যাকচুয়ালি এটাকে আমি হিসেব করে তো দেখাচ্ছি। এটাকে এরকম লেখা যায় তো, 1 প্লাস 0.3 বার লেখা যায় তো? এই জিনিসটাকে দেখ, হ্যাঁ এটাকে হ্যাঁ এরকম হ্যাঁ। লেখা যায়। এবার ওয়ানটাকে আমি ওয়ানের মতো রাখলাম, আর 0.3 বারটাকে আমি লিখছি, দেখ, ওপরে 3 লিখলাম, আর নিচে এই বারটাকে তোলার জন্য কি করতে হয়? পয়েন্টের পরে কতগুলো সংখ্যা আছে? একটা। তাহলে পয়েন্টের জন্য 1 আর তার পিছনে 10। আর বার কজনের মাথায় আছে? একজনের মাথায়। তাহলে একটা 1 বিয়োগ হবে। তার মানে অ্যাকচুয়ালি কত এলো? 1 প্লাস 3/9 আসছে। কাটাকাটি করলে 1/3 আসে। এইভাবে এর হিসেব আছে, সেই হিসেব আমি শেখাবো, কোনো চাপ নেই, অনেক সহজে শেখাবো। তার মানে এটা আলটিমেট কি? একে কথা হচ্ছে P/Q আকারে নেওয়া গেল তো? তাহলে যারা রিপিটিং তাদেরকে নেওয়া যায়, মানে নন টার্মিনেটিংয়ের, অর্থাৎ যারা শেষ হচ্ছে না, তাদের মধ্যে যারা রিপিটিং তাদেরকে P/Q আকারে নেওয়া যায়। কিন্তু এই নন রিপিটিং যারা, এদেরকে নেওয়া যায় না, অর্থাৎ P/Q আকারে লেখা যায় না। তাহলে এরাই হয়ে যাবে কি? ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার উদাহরণ কি? √5, 3√2, মানে রুটের মধ্যে যে সংখ্যাগুলো, তারা নন সরি তারা ইরেশনাল, অর্থাৎ এদেরকে P/Q আকারে তুই লিখতে পারবি না। বোঝা গেল? নাকি সমস্যার উদ্ভব হলো? বলো। ক্লিয়ার তো? না না ঠিক আছে রে। তাহলে এই বুঝলাম। হচ্ছে টোটাল কনসেপ্ট। কিসের কনসেপ্ট? নাম্বার সিস্টেমের। এইটুকু যদি কেউ মাথায় রাখে, তাহলে সে তো অনেক নাম্বার, মানে প্রশ্নের সমাধান করে দেবে। যেমন দেখো, আমি যাচ্ছি, আমি আগের দিন প্রশ্ন নিয়েছিলাম। কোথায় প্রশ্ন? এই যে, এই প্রশ্নগুলোর উত্তর ওরা দিতে পারছিল না। দেখো প্রথম প্রশ্নটা দেখো। আচ্ছা, মুছে ফেলি নাকি? মুছে ফেলি, তাহলে তোমার সুবিধাই হবে। হ্যাঁ পুরোপুরি ক্লিয়ার করে দে। এই প্রশ্নগুলোর উত্তর ওরা করতে পারছিল না। তো দেখো, নাম্বার সিস্টেমের যে রিভিশন সেটা হয়ে গেছে, ওই পর্যন্তই হয়ে গেছে। এখন আমি ওই কনসেপ্ট দিয়ে যা যা সমস্যা সেগুলো সমাধান করছি। কিভাবে করছি দেখো। তো কথা এটাই যে ওই কনসেপ্টগুলো আমাকে মাথায় রাখতে হবে। তারপরে আমি নেক্সট বার থেকে পরের দিন শুরু করে দেবো, কোনো চাপ নেই। মানে আমাদের নাম্বার সিস্টেমের পরের পোর্শন, যেটা ওই যে বলছিলাম না, যে ফ্যাক্টর, কত মাল্টিপল, কতগুলো কার ফ্যাক্টর আছে, বা রিমাইন্ডার থিওরাম, এগুলো আছে। ঠিক আছে, নাম্বার সিস্টেমের রিমাইন্ডার থিওরাম, ওইগুলো আমরা পড়ব। কি বলছে প্রথম প্রশ্নটা? হোয়াট ডাজ ইচ পয়েন্ট অন এ নাম্বার সিস্টেম নাম্বার লাইন রিপ্রেজেন্ট? বলছে একটা নাম্বার লাইনের প্রত্যেকটা যে পয়েন্ট, এই যে নাম্বার লাইন, এর প্রত্যেকটা পয়েন্ট কাকে রিপ্রেজেন্ট করে? ন্যাচারাল নাম্বারকে, নাকি ইন্টেজার, নাকি রেশনাল নাম্বার, নাকি রিয়েল নাম্বার? রিয়েল নাম্বার। স্বাভাবিক, রিয়েল নাম্বার। ওই লাইনে যারা পড়ে না তারাই তো ইমাজিনারি, তাই না? ঠিক আছে, এগুলো ওদের হয়ে গেছিলো। আমি চলো নেক্সট পেজে যাই। চলো এই প্রশ্নগুলোর উত্তর করে শেষ করব। কি বলছে? বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট? বলছে নিচের কোনটি ঠিক না। মানে এর মধ্যে 3টে অপশান ঠিক দেওয়া আছে, আর একটা অপশান ভুল আছে, তাহলে সেই ভুল কোনটা সেটা বের করতে হবে। বলছে ওয়ান ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট। এটা ঠিক না ভুল? এক, না কম্পোজিট না প্রাইম। এটা ঠিক, ঠিক আছে। এটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, জিরো ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ। জিরো পজিটিভও না নেগেটিভও না। এটাও ঠিক আছে। এটাও ঠিক, আমরা তো পড়লাম একটু আগে কনসেপ্ট না। এবার বলছে ইফ কিউ পি অ্যান্ড কিউ, মানে এই পি আর কিউকে যদি গুণ করা যায়, তাহলে ইভেন যদি আসে, তখন বলছে পি এবং কিউ সবসময় ইভেন হবে, যে পিও ইভেন হবে, কিউও ইভেন হবে।
এটা ঠিক নাকি ভুল? এটা ঠিক। না, এটা ঠিক না। আচ্ছা আসো বল। ইভেন হয়, আর ইভেন ইভেন গুণ করলে তো ইভেনই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও ঠিক বলেছিস তুই। ঠিক আছে রাখ। এবার আয় নিচেরটা আয়, √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। √2 ইরেশনাল নাম্বার, এটা ঠিক না ভুল? অমূলক সংখ্যা, √2 অমূলক সংখ্যা, ঠিক তো? এটাও ঠিক। এটা অমূলক সংখ্যা। √2 তো অমূলক, p/q আকারে লেখা যায় না √2 কে। তাহলে চারটেই ভুল, তাহলে এই চারটেই ঠিক, ভুল কোনটা? ভুল হচ্ছে এইটা। এটা কেন ভুল আমি বলছি তোকে, দেখ এই অলওয়েজ কথাটা ভুল। পি আর কিউকে যদি গুণ করে ইভেন আসে তো পি ইভেন কিউ ইভেন, এটা ঠিক, কিন্তু অলওয়েজ ঠিক না। কারণ দেখো, তুমি পিকে যদি অড নাও আর কিউকে যদি ইভেন নাও তো সে গুণ করলেও তো ইভেন আসে। তাহলে সবসময় যে ইভেন আর ইভেন গুণ করলে ইভেন হবে তেমনটা না, অড আর ইভেন গুণ করলেও ইভেন হয়। তাহলে অলওয়েজ কথাটার জন্য ভুল, তাহলে এটাই হবে উত্তর। কি বোঝা গেল নাকি বোঝাতে পারলাম না? আমাদের যে যাচ্ছে। আমরা যে কনসেপ্টে পড়েছি সেই কনসেপ্টের মধ্যেই এলো তো। হ্যাঁ হ্যাঁ। এবার এটা এনটিপিসির কোশ্চেন, 2021 সালের মর্নিং শিফটের কোশ্চেন, 8 নম্বর। মামা দেখছো কোশ্চেন? এই কোশ্চেন গুলো না পুরো বুঝতে পারছি না রে। কেন বুঝতে পারবে না? দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস, নিচের কোনটা ফলস আছে? মানে তিনটে ঠিক আছে, একটা ভুল আছে, সেই ভুলটাকে খুঁজে বার করতে হবে, একদম শান্তিতে পড়তে হবে। দেয়ার ইজ নো লার্জেস্ট ন্যাচারাল নাম্বার, বলছে সেখানে কোনো সব থেকে বড় ন্যাচারাল নাম্বার নেই, ঠিক না ভুল? ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু? 1, 2, 3, বড় কত, সব থেকে বড় কত তুই জানিস? ইনফিনিটি, আমি জানিই না কত আছে। তাহলে এটা ঠিক, ওটাই তো বলছে যে নির্দিষ্ট কোনো সব থেকে বড়, লার্জেস্ট মানে কি সব থেকে বড়, কোনো ন্যাচারাল নাম্বার নেই, তাহলে এটা ঠিক। চলো তারপরটা কি বলছে, 1 ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার, এক সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার, ঠিক না ভুল? ঠিক, এটাও ঠিক। এনটিপিসিতে আসা কোশ্চেন, অল ন্যাচারাল নাম্বার টুগেদার উইথ জিরো আর কল্ড ইন্টিজার, বলছে সমস্ত ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে শুরু করে 2, 3 এরকম করে, আর উইথ জিরো মানে এর সঙ্গে তুই যদি জিরোটাও নিয়ে নিস তাহলে এদেরকে আমরা বলবো ইন্টিজার, ঠিক আছে? এটা ঠিক না ভুল? হ্যাঁ। ঠিক, আচ্ছা ঠিক আছে রাখো ওকে। বলছে তারপর বলছে দেয়ার ইজ নো লার্জেস্ট হোল নাম্বার, সব থেকে বড় হোল নাম্বার নেই। হোল নাম্বার মানে কি? বাস্তব সংখ্যা, সরি, হোল নাম্বার মানে এই জিরো সমেত পুরোটাকে হোল নাম্বার বলে, তাই তো? অখণ্ড সংখ্যা। তাহলে এটাও ঠিক তো, যে সব থেকে বড় হোল নাম্বারও নেই, কারণ কি ইনফিনিটি অবধি আছে। তাহলে ভুল কোনটা? এই বুঝতে পারিসনি তো না? সব থেকে বড় হোল নাম্বার নেই। বুঝতে পারলাম না। সব থেকে বড় ন্যাচারাল নাম্বার কে বল? সব থেকে বড় ন্যাচারাল নাম্বার কে? জানি না। জানি না, ইনফিনিটি। ইনফিনিটি বলছে। এবার হোল নাম্বার কাকে বলে? এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি জিরোটাকে জুড়ে দেওয়া যায় টোটালটাকে কি বলে? হোল নাম্বার বলে তো। তাহলে সব থেকে বড় হোল নাম্বার কে? সব থেকে বড় হোল নাম্বারও জানি না, তো সেটাই তো বলছে। তাহলে তাহলে এটাও তো ঠিক কথা। তাহলে ভুল কোনটা? এই সি এরটা ভুল। কেন ভুল? কেন ভুল? কেন ভুল হবে দেখাচ্ছি, দেখ কি বলেছে। ন্যাচারাল নাম্বারের সাথে যদি তুই জিরো যোগ করো তাকে কি বলে? তাকে হোল নাম্বার বলে তো। ফোন নাম্বার বল। তাকে ইন্টিজার বলে? ইন্টিজার তো -1, -2 এগুলোও ইন্টিজার, এই টোটালটাকে নিলে তবে তো ইন্টিজার। কি, এরা ইন্টিজারের একটা পোর্শন, 0 থেকে 1-এর ওপরে, কিন্তু এরা এরা যে শুধু ইন্টিজার তার তো কোনো মানে নেই। এদিকে -1, -2 এরাও তো ইন্টিজার। কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তার কনসেপ্টের মধ্যে আসছে তো নাকি? মামা বুঝতে পারছে না? মামা শোনা যাচ্ছে না কি বলছে। আচ্ছা নোয়েরটা দেখো, নোয়েরটা, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড ডিসাইড হুইচ অফ দেম আর কারেক্ট। বলছে যে নিচের যে স্টেটমেন্টগুলো লেখা আছে এর মধ্যে কোনটা ভুল আর কোনটা ঠিক তুমি আগে আবিষ্কার করো। এই দুটোর মধ্যে, এইটা আর এইটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল বের করতে হবে, বা দুটোই ঠিক কিনা বা দুটোই ভুল কিনা।
বলছে এভরি প্রাইম নাম্বার ইজ অড, বলছে প্রত্যেকটা প্রাইম নাম্বার নাকি অড, মানে কি যত প্রাইম নাম্বার আছে সবাই নাকি অড। অড মানে কি বিজোড়, এটা ঠিক না ভুল? ভুল ভুল। কেন কেন ভুল? কারণ 9 তো হলো ওয়ান কিন্তু প্রাইম না। হ্যাঁ বল। 9 এবার 9 9 তো হলো ওয়ান প্রাইম না। এই দেখ তুই কি শুনছিস, এই জন্য ওরা নয় নয় প্রাইম না তো, তো নয়কে তুই ধরছিস কেন? নয় প্রাইম না, এখানে প্রাইমের, আরে প্রাইমের কথা বলেনি, নয়কে তুই ছাড় না, বলছে এভরি প্রাইম নাম্বার মানে প্রত্যেকটা যত প্রাইম নাম্বার আছে, যত মৌলিক সংখ্যা আছে সবাই নাকি অড, যত মৌলিক সংখ্যা আছে সবাই অড। হ্যাঁ ঠিক হবে। ঠিক হবে, সব মৌলিক সংখ্যা অড। ভুল কি আছে? ভুল হবে, ভুল এটা। হ্যাঁ এইটা মাথায় কেন কাজ করছে না? 2 3 5 একমাত্র এই 2 হচ্ছে ইভেন, বাকি সবাই অড। তাহলে ও বলছে কি সবাই নাকি অড, না 2 তো ইভেন আছে, তাই এটা তো মাথায় চট করে ক্লিক করবে। ওটা তাহলে ভুল আছে। তাহলে এটাও, এটা এটা ভুল, ঠিক আছে, 1 নম্বরটা ভুল। এবার 2 নম্বরটা চেক করতে হবে। প্রোডাক্ট অফ এনি টু প্রাইম নাম্বার ইজ অড, বলছে দুটো প্রাইম নাম্বারের প্রোডাক্ট নাকি অড, ঠিক না ভুল? প্রোডাক্ট মানে কি গুণফল, দুটো প্রাইম সংখ্যাকে গুণ করলে নাকি তুমি অড নাম্বার পাবে, অড পাবে। ওটাও তো এটা ভুল, কেন ভুল? মানে দুটো প্রাইম নাম্বার মানে তো তোমার আহ, আচ্ছা দুটো প্রাইম নাম্বার কেমন হতে পারে? ধর অড অড হতে পারে তো, প্রাইম নাম্বার মানে কি, প্রাইম নাম্বারের ম্যাক্সিমাম অড একজন ইভেন, সে হচ্ছে 2, তাহলে অড অডকে গুণ করলে আমি অড পাই তো, হ্যাঁ হ্যাঁ অড অড গুণ করলে আমি অড পাবো তো নাকি, অডই পাবো। তাহলে এটা ঠিক, কিন্তু এই 2 একমাত্র ইভেন প্রাইম নাম্বার, তাহলে 2কে যদি আমি ঢুকিয়ে দিই, আমি অডের জায়গায় আমি 2 নিলাম, মানে আমি আমি 2 নিলাম, একটা ইভেন সেই 2কে নিলাম, তাহলে গুণ করলে সে তো ইভেন হয়ে যাবে কি? তাহলে সবসময় যে অড হবে তার কোনো মানে নেই, এটাও ভুল। নাকি বোঝা গেল না এই জায়গাটা? ওটা একটু আরেকবার বলো। আরেকবার বলবো, বলছে দুটো অড প্রাইম নাম্বারকে যদি আমি দুটো প্রাইম নাম্বারকে গুণ করি, যে কোনো দুটো প্রাইম নাম্বার, তাহলে আমি কি সবসময় অড পাবো, এটাই জিজ্ঞাসা করছে। যে কোনো দুটো প্রাইম নাম্বারকে গুণ করি, যদি যে কোনো দুটো মৌলিক সংখ্যাকে যদি আমি গুণ করি, না না, আচ্ছা তুই আমাকে বল, হ্যাঁ এই এই আর দুটো, দুটোর সঙ্গে তো 3 গুণ করলে তো ইভেন হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি যদি অড পেতে চাই তাহলে কাকে কাকে গুণ করাতে হবে? অড যদি পেতে চাই, দুটো ওয়ার্ডকে গুণ করতে হবে। দুটো অডকে গুণ করলে অড হয়, মানে গুণের ক্ষেত্রে দুটো অডকে গুণ করলে অড হয়। আর কোনোভাবে অড হয় কি? আর কোনোভাবে অড হয় কি? তার মানেটা না কি, না দুটো প্রাইম নাম্বারই অড হতে হবে, কিন্তু সব প্রাইম নাম্বার কি অড? হ্যাঁ সব প্রাইম নাম্বার অড, শুধু 2 ছাড়া। তাহলে 2ও তো প্রাইম নাম্বার রে, সেও তো ইভেন, তাহলে সেই 2 যখন ঢুকবে তখন এটা তো আর অড থাকবে না, এ তো ইভেন হয়ে যাবে। ঠিক। তাহলে ওটাও এটাও ভুল। ভুল, এটাও ভুল। এটা কোন কোশ্চেন, 2021 সালের এনটিপিসিতে আসা কোশ্চেন মর্নিং শিফটে। তাহলে দুটোই ভুল, তাহলে কোন অপশনটা ঠিক হবে এখানে? বলছে বোথ 1 and 2 কারেক্ট, কারেক্ট মানে ঠিক জিজ্ঞাসা করেছে, তাহলে একটাও ঠিক নেই, তার মানে নাইদার 1 না নট 2, একও ঠিক না 2ও ঠিক না, দুজনেই ভুল। অল। কোনো সমস্যা আছে বুঝতে? তো এইরকম বেসিক দিয়েও কোশ্চেন আসে, বেসিক দিয়েও আসে বলতে বেসিক দিয়ে প্রচুর আসে। চলো তোমরা যখন করতে পারছো ভালো লাগছে, তাহলে আরেকটা করি স্লাইড। কি বলছে দেখ, ইফ এন ইজ এ ন্যাচারাল নাম্বার দেন রুট এন ইজ, বলছে এন একটা যদি ন্যাচারাল নাম্বার হয় তখন রুট এনটা কি হবে? রুট এনটা কি হবে? অলওয়েজ এ ন্যাচারাল নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার হবে সবসময়, নাকি অলওয়েজ এ র্যাশনাল নাম্বার, সবসময় একটা র্যাশনাল নাম্বার হবে, নাকি অলওয়েজ অ্যান ইরেশনাল নাম্বার, নাকি আইদার এ ন্যাচারাল নাম্বার অর এ ইরেশনাল নাম্বার, কোনটা হবে বলো? এইটার অ্যান্সার করো, তোমরা করো। ওটা ডিএডটা হবে। ডিএডটা হবে ঠিক, কারণ দেখ রুটের মধ্যে যদি আমি এখন 5কে ঢোকাই তাহলে কি হলো, এটা ইরেশনাল হলো, অর্থাৎ অমূলদ হলো। কিন্তু রুটের মধ্যে যদি আমি 25কে ঢোকাই তাহলে তো 5 বেরিয়ে আসছে, তখন সে কি র্যাশনাল হয়ে গেল। অর্থাৎ র্যাশনাল ইরেশনাল দুটোই হতে পারে,
আইদার ন্যাচারাল অর রেশনাল, আইদার ন্যাচারাল অর রেশনাল। তাহলে যখন বেরিয়ে আসছে সে ন্যাচারাল হয়ে গেল, আর রেশনালও হতে পারে। কি ঠিক তো? সবসময় যে ইরেশনাল হবে তার কোনো মানে নেই, সবসময় যে রেশনাল হবে তারও কোনো মানে নেই, আর সবসময় যে ন্যাচারাল হবে তারও কোনো মানে নেই। রেশনাল হতে পারে, আবার ন্যাচারালও হতে পারে। বোঝা গেল না গেল না? গেছে। গুড। কত ইজি দেখ। টু কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আর অলওয়েজ, বলছে দুটো পরপর ন্যাচারাল নাম্বার সবসময় কি হয়? কো প্রাইম হয়, নাকি প্রাইম হয়, নাকি অড নাম্বার হয়, নাকি ইভেন নাম্বার হয়? দেখ অড ইভেন তো হবে না, পরপর দুটো, একজন অড হলে আরেকজন ইভেন হবে, পরপর দুটো। কারণ 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, এ অড হলে এ ইভেন, তারপরের টাওয়ার অড, তারপর টাওয়ার ইভেন, সরি অড হলে ইভেন 2, 3, এটা ইভেন হলে পরেরটা অড, আবার পরেরটা ইভেন, আবার পরেরটা অড, অর্থাৎ অড ইভেন চেঞ্জ হবে। তাহলে লাস্টের দুটো অপশান তো হচ্ছেই না, অড ইভেন এটা হচ্ছে না। তাহলে কি হবে? পরপর দুটো নাম্বার, পরপর, প্রাইম হবে। তাহলে কো প্রাইম হবে, তাই না? পরপর দুটো যে প্রাইম হবে তার কোনো মানে নেই। ধর 8 আর 9, এরা কি পরস্পর কো প্রাইম, মানে দুজন দুজনের মধ্যে ভাগ যাবে না, কিন্তু প্রাইম না। 8 তো কম, ধর 8 কম্পোজিট, 9ও কম্পোজিট, তাহলে কো প্রাইম হবে, পরপর দুজন কো প্রাইম। ঠিক আছে, চলো 12 প্রশ্ন কি বলছে? কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন রেসপেক্ট অফ টু ইন্টিজার পি অ্যান্ড কিউ বোথ গ্রেটার দ্যান আন হুইচ আর রিলেটিভলি প্রাইম। বলছে পি আর কিউ এরা দুজন, এরা দুজন ইন্টিজার। ইন্টিজার মানে কি? ওই যে 1 2, হ্যাঁ 0 -1 -2, এরা ইন্টিজার, এবং বোথ একের থেকে বড়। তাহলে একের থেকে বড় মানে কি? পজিটিভ ইন্টিজার, মানে জিরো না, এরা পজিটিভ সবাই, পি কিউ দুজনেই পজিটিভ। ঠিক আছে, এটা বলতে চাইছে। দিয়ে 1 নম্বরটা কি বলেছে? এবার এই তিনটে অপশানের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল বের করতে হবে। 1 নম্বর বলেছে বোথ পি অ্যান্ড কিউ মে বি প্রাইম নাম্বার, বোথ পি অ্যান্ড কিউ মে বি প্রাইম নাম্বার। এটা ঠিক না ভুল? বুঝলি না প্রশ্ন? বলছে পি আর কিউ এরা দুজন ইন্টিজার, ঠিক আছে, এরা দুজন ইন্টিজার। এবার এরা রিলেটিভলি প্রাইম কিভাবে হবে? মানে এদের দুজনের মধ্যে কোনো ফ্যাক্টর কখন কমন থাকবে না। এরা রিলেটিভলি প্রাইম কিভাবে হতে পারে? যদি দুজনেই প্রাইম হয়, ধর এ আর এ, এরা দুজনে প্রাইম, একজন ধর 13, একজন 11, তাহলে এদের মধ্যে ফ্যাক্টর থাকবে না, এটা স্বাভাবিক। তাহলে এটা ঠিক, তাই না? তারপরে কি বলছে দেখ, বোথ পি অ্যান্ড কিউ মে বি কম্পোজিট নাম্বার। পি অ্যান্ড কিউ পরস্পর কম্পোজিট হতে পারে, কম্পোজিট হলেও কি রিলেটিভলি প্রাইম হবে? না। কে বলেছে? 16 আর 15 দুটো সংখ্যা, দেখ 15 এটাও ইন্টিজার, 16 এও ইন্টিজার, এবং দুজনেই একের থেকে বড়, এবং দুজনে দেখ রিলেটিভলি প্রাইম, এবং দুজনেই কম্পোজিট, 16 কম্পোজিট, 15 কম্পোজিট। কি এটাও ঠিক তো? মানে কি বলতে চাইছে? পরপর পরপর না, বলেছে দুটো কম্পোজিট নাম্বার তুমি এমন নিতে পারো যারা রিলেটিভলি প্রাইম হতে পারে, কি যে তাদের মধ্যে কমন ফ্যাক্টর থাকবে না, এটা হতে পারে কি? হ্যাঁ হতে পারে। কি তাই তো? 3 নম্বরটা কি বলছে? অন অফ পি অ্যান্ড কিউ মে বি প্রাইম, অন অফ পি অ্যান্ড কিউ মে বি প্রাইম অ্যান্ড আদার কম্পোজিট। মানে পি এর মধ্যে একজন প্রাইম এবং অন্যজন যদি কম্পোজিট হয়, ধর পি প্রাইম কিউ কম্পোজিট, এরম যদি হয়, তাহলে কি তারা রিলেটিভলি প্রাইম হতে পারে? হতে পারে। একজন প্রাইম একজন কম্পোজিট, তাদের মধ্যে কি তারা কি মানে রিলেটিভলি প্রাইম বা কো প্রাইম হতে পারে বল? হ্যাঁ হতে পারে। ধর প্রাইম আমি একজনকে নিলাম, মনে কর 13কে নিলাম, আর একটা কম্পোজিট নিলাম, মনে কর আমি 14কে নিলাম, বা আমি 21কে নিলাম, ধরে নে, যা ইচ্ছা। তা এরা তো, এদের মধ্যে কি কমন ফ্যাক্টর আছে কোনো? না, তাহলে এরা রিলেটিভলি প্রাইম। তাহলে এটাও ঠিক, তার মানে তিনটেই ঠিক। তাহলে কোনটা কারেক্ট জিজ্ঞাসা করেছে? 1, 2 and 3, ডি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল না গেল না? তাহলে কত ইজি ব্যাপার দেখ।
তো এই তো প্রশ্ন, এইরকম ধরনের কনসেপ্ট। এবার তোমরা বলতে পারছো না কেন সেটা আমি জানি, তোমরা মাথার মধ্যে এইসব জিনিসগুলো চটপট গোছাতে পারছো না, যে প্রাইম যখন বলছি সঙ্গে সঙ্গে সেই প্রাইমের জায়গায় চলে যাওয়া, কম্পোজিট বলা মানে সেই কম্পোজিটের জায়গায় চলে যাওয়া। তবে এমনটা না যে তুমি পারবে না, সমস্যা হচ্ছে। হ্যাঁ ওই জিনিসগুলো একটু ধরতে সমস্যা হচ্ছে। যখন তুমি বারে বারে লিখে লিখে প্র্যাকটিস করবে না, তখন এমনিতেই তোমার মাথায় সব চলে আসবে। দেখবে যখন আর্মিতে মানুষ যায়, তখন প্রথম ট্রেনিংয়ের সময় তার হাতগুলো নরম থাকে, তারপরে ট্রেনিং দিয়ে দিয়ে যখন শক্ত হয়ে যায়, তখন ওই সব জিনিসগুলো যেগুলো কঠিন মনে হতো ওর, সেইগুলোই তার ইজি মনে হবে, তাই তো? এরকম হয় তো তোমারও তাই। ব্রেনে যত তুমি কাজ করাবে, ব্রেন তত সায় দিতে থাকবে, দেখবে তুমি একটা সময় বুঝতে পেরে যাবে। তবে ছাড়লে চলবে না, তোমাকে লেগে পড়ে থাকতে হবে। আমি জানি এগুলো প্রথম নিতে অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়েছিল, কিন্তু এমনটা না যে তুমি পারবে না। যখন দেখবি ম্যাথের সিলেবাস শেষ করবি না, তোর যা অঙ্ক দিক না কেন খুব স্পিডে সলভ করা যাবে। যখন আমি এসআই এর মেন্সের এই কোশ্চেনগুলো, সরি প্রিলির কোশ্চেনগুলো সলভ করছিলাম, দেখ আমার অনেকটা করে টাইম লাগছিল, কিন্তু যখন তোর পুরো অঙ্কের সিলেবাস শেষ করা থাকবে, কোনো টাইমই লাগবে না, একদম চটাপট তুই করে দিবি। ওগুলো খুব ইজি কোশ্চেন। আর নাম্বার সিস্টেম যখন ভালো করে সাজিয়ে নিবি, তোর মনের মধ্যে গুছিয়ে যাবে। নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, আর এলসিএম, এইচসিএফ, এই তিনটে চ্যাপ্টার যার গোছানো আছে, সে হচ্ছে অঙ্কের রাজা, মানে অ্যারিথমেটিকের রাজা, তাই তো মামা? হ্যাঁ, হ্যাঁ, কনসেপ্ট বেসিক জিনিসটা না সবারই ভালো করে শেখা দরকার। হ্যাঁ, বেসিক যদি না শেখায় তখন তো প্রবলেম এটা খুব খুবই ভালো করে সবাই করো, কোনো অসুবিধা নেই। যত ভালো করে করবি তো সব ভালো হবে। ওই জন্য প্রবলেম প্রথম প্রথম একটু হবে, বুঝতে, তারপরে এগুলো বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ঠিক, চলে আসবে। এগুলো ভালো করে সবাই করো। আমি নেক্সট চ্যাপ্টার শুরু করব। তাহলে এই যে ক্লাসটা হলো, এটা কি ছিল? ওই প্রথম যে দুটো ক্লাস যেগুলোতে সমস্যা ছিল ভিডিওতে, অডিওতে, সেইগুলোর একটা ওভারভিউ। এইটা দেখে নিলে, মানে এটা তো আমি আপলোড করে দেবো, চাপ নেই। এটা দেখে নিলে ওই দুটো ক্লাস হয়ে যাবে। তারপরে আমি নেক্সট ক্লাস পরের দিন শুরু করব, রিমাইন্ডার থিওরাম দিয়ে শুরু করব। তারপরে ওই ফ্যাক্টরেও যাব। ফ্যাক্টর মাল্টিপলের মধ্যে বেসিক যে ভাগ, সেগুলো সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দাদা। ওকে।